নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ট্রাভেল অ্যান্ড র্যান্ডম থিংস চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পরে আমি আমাদের কাশ্মীর সিরিজের নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আর যে নতুন ডেস্টিনেশনে আমরা যাচ্ছি তার ধারণা আপনারা অনেকেই হয়তো আগের থেকে করে নিয়েছেন, তাই না? তবু বলে রাখি, আজকের ট্রিপটি রইল সোনমার্গের নামে। আর তার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের বলে নিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আর নোটিফিকেশান বেলটিও অন করে রাখতে, যাতে আগামী পর্বে নতুন ভিডিওগুলি আপডেট আপনারা প্রথমেই পেয়ে যান। সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর থেকে সোনমার্গের যাত্রায়। তা সকাল সকাল কেন, সে তো আমি আপনাদের আগেই জানিয়েছি। আমরা ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছবো এই চিন্তায় ভোরেই বেরোবার চেষ্টা করি। এতে দুটো মূল সুবিধা হয় আমাদের। এক, রাস্তায় জ্যাম পাবেনই না। দুই, ফাঁকা ফাঁকায় নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন। বাকি পর্যটকদের রাশ আওয়ার স্টার্ট হবে না তখনও। আর একটু বেশি সময় ধরে ঘুরতে পাবারও সুযোগ পাবেন। তাছাড়া আমাদের কাছে এই ট্রিপটি ছিল একদিনের, ওখানে গিয়েই ফিরে আসার পালা। তাই সময়টা সকালের প্রতিনিয়ত আলস্যতায় কাটাতে চাইনি। সোনমার্গে তো বারবার আসার সুযোগ হবে না, তাই আলসেকে বাড়িতেই পালন করার জন্য তুলে রাখলাম। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব হলো প্রায় 81 কিলোমিটার, আর যেতেও প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে গড়ে। আমরা সকাল 7টায় রওনা হয়েছিলাম, পরে পৌঁছেছিলাম প্রায় সকাল 10টা নাগাদ, মানে 3 ঘন্টা উইদাউট এনি ট্রাফিক জ্যাম আর স্নো ক্লিয়ার রোড। কিন্তু আপনারা যত লেটেই বেরোবেন, আপনাদের ডেস্টিনেশনে পৌঁছবার কিন্তু টাইম স্প্যানটাও আরও বেড়ে যাবে। এই ধরুন 5 ঘন্টার মতো। আমাদের এই বেরোবার সময় শুনে জানেন যে ড্রাইভার দাদাকে ঠিক করেছিলাম তিনি কি বলেছিলেন? যে এত তাড়াতাড়ি যাওয়ার কি হয়েছে, 9টায় বেরোলেও তো হয়। আসলে এই সিরিজে আগের ভিডিওগুলোতেও কিছু জায়গায় আমি বলেছিলাম যে কাশ্মীরি লোকেদের সকাল অনেকটাই দেরিতে হয়, মানে কাজকর্মের তোড়জোড় ওই 9টা 10টা নাগাদই বেশি দেখা যায়। ঠান্ডা আবহাওয়া, ওখানকার প্রকৃতিই কারণ হবে হয়তো। তো মাঝেই আমরা ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে নেমেছিলাম। সকাল 7টায় বেরিয়েছি, খাবার পাবো কোথায়? তো হোটেল থেকে বেরিয়ে পথেই পেট পুজো করতে হয়েছে। সেখানেও গিয়ে দেখি ফাঁকা। তো অর্ডার দিলাম আলুর পরোটা ও কাওয়া চা। বলল ওয়েট করুন। তো সেই সুযোগেই রেস্তোরাঁর পিছনে এই দৃশ্যের একটু ভিডিও তুলে নিয়েছিলাম। ঘুরতে এসেছি বলে কথা, আর কতটা শুনশান ফাঁকা সকাল 8টা 8:30টার সময়, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। থ্যাঙ্কফুলি রাস্তা পুরোটা ফাঁকা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল, তাই যাত্রাটিও স্মুথলি কাটছিল। আমরা এখন যেখান থেকে ক্রস করছি সেখান থেকে গগনগিরে পৌঁছতে এখনও 6 কিলোমিটার, আর সোনমার্গে পৌঁছতে 19 কিলোমিটার। गगन गिर गई। ফাইনালি আমরা গগনগিরে পৌঁছলাম। আরও 13 কিলোমিটার দূরত্বে রয়েছে সোনমার্গ। এখন থেকে রাস্তা যতটা কমবে, প্রস্তরময় পাথুরে রাস্তার উপস্থিতি আপনারা আরও দেখতে পারবেন। এবার বলি যাতায়াতের মাধ্যম ও খরচের কথা। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব এতটাই বেশি বলে আমরা পাবলিক ট্রান্সপোর্ট এক্ষেত্রে ব্যবহারই করিনি, কারণ গিয়ে ফেরার ব্যাপারটা ও টাইমিং অ্যাডজাস্টমেন্ট সবটাই একটু চাপের হয়ে যাবে। তাই সোনমার্গের পথে
পাবলিক রুটটায় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকায় এই ভিডিওতে তা আমি শেয়ার করলাম না। তো আমরা শ্রীনগরে যে হোটেলে ছিলাম সেখানকার কাছাকাছি একটা ট্রাভেল এজেন্সি থেকে দরদাম করে একটা প্রাইভেট কার বুক করে নিয়েছিলাম। শ্রীনগরে এরকম জায়গায় জায়গায় আপনারা ট্রাভেল এজেন্সি দেখতে পাবেন যেখানে এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে ট্যুরিস্ট ধরার জন্য। তবে ডিরেক্ট যাওয়ারই চেষ্টাই করবেন, ভায়া হয়ে গেলে কিন্তু টাকার অঙ্কটা একটু বেড়ে যেতে পারে। তো আমাদের পড়েছিল হাসলিং করার পর মোটামুটি ৩,৫০০ টাকা। আপনারা তবুও ৪ থেকে ৪,৫০০ টাকা ধরে রাখতে পারেন স্নো ক্লিয়ার পথ হলে। আবার বলি, এই খরচ কিন্তু সিজনালি ভ্যারি করে, স্পেশালি ঠান্ডার সময়, মানে নভেম্বর টু ফেব্রুয়ারি। কারণ স্নোফল হলে ওনারা যা নয় তাই চেয়ে বেড়ান। আর তার ওপর যদি রাস্তায় স্নো জমে থাকে তবে সেটিতে যাতে গাড়ি স্কিড না খায় তার জন্য স্পেশাল চেন লাগাতে হয়। আর ডিরেক্ট সোনমার্গ পর্যন্ত আপনাদের নিয়েও যাবে না, মাঝে গগনগিরে একটা জায়গায় গাড়ি চেঞ্জ করতে হবে, আর সেটার জন্য আলাদা টাকা চার্জ করবে। তো বরফ দেখব এমন আনন্দের সাথে আপনাদের এই দিকগুলির দিকেও কিন্তু একটু নজর দিয়ে রাখতে হবে। অবশেষে আমরা সোনমার্গের এন্ট্রান্সে পৌঁছালাম। ওই ব্রিজটা পেরোলেই আমরা ট্যুরিস্ট স্পট যেখান থেকে উপরের দিকে চড়াইয়ে যাওয়া যায় সেদিকে যেতে পারবো। সোনমার্গ হলো একটি হিল টাউন যা প্রায় ২,৭৩০ মিটার উচ্চতায় জম্মু কাশ্মীরের গাদেরওয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত। জায়গাটি পুরোপুরি বিভিন্ন ছোট ছোট নদী, লেকে ভরা, যার সম্পূর্ণ দৃশ্য আপনারা গরমে পাবেন। আর পাবেন সাথে লাশ গ্রিন মিডোর চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য। এখন ঠান্ডায় প্রায় সবই জমে, তাই তা এখন দেখতে পাবেন না। আমরা মেইনলি গেছিলাম সেখানে থাজিওয়াস গ্লেশিয়ারটা দেখতে। আর বরফে ঢাকা উঁচু পাহাড়ের উঁচু নিচু বিভিন্ন রেখা পেরিয়ে যতটা দূর আর ওই গ্লেশিয়ারের যতটা কাছে যাওয়া যায়। প্রায় তখন বাজে ১০টা। আমরা গাড়ি থেকে নেমে পড়তে না পড়তেই সেখানকার একছত্র লোকেদের সম্মুখীন হয়ে পড়েছিলাম। ওরা ট্যুরিস্ট গাড়ি দেখলেই বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য রিকোয়েস্ট করতে থাকে, আর তা প্রায় নাছোড়বাঁধা। এড়ানোটা কখনো কখনো একটু টাফ হয়ে দাঁড়ায়। তো আমরা মেইনলি গাম্বুটটা ভাড়া করে নিয়েছিলাম তাদের থেকে। ১০০ টাকা পড়েছিল। আর যেহেতু আমরা পায়ে চড়ে উপরে উঠবো বললাম, ওরা ওই স্লেজ অ্যাক্টিভিটি করাতে পারলো না আমাদের, গাইড নিয়ে যাওয়ার কথা বলল উল্টে। আর তা না নিয়ে ছাড়বে না। একটু জোরাজোরেই চলছিল, তাই আপনারা যারা যাবেন একটু বুঝে চলবেন।
কিন্তু আমরা একজন গাইড নিয়েই নিয়েছিলাম। কারণ ওই পথে একা, একা আমরাই যাচ্ছি। আর তার উপর একদিনের ট্রিপ। সুস্থভাবে হোটেলেও তো সময় মতো ফিরতে হবে। এই বরফের পাহাড়ে বিভিন্ন চড়াই উতরাই আছে। তাই সঠিক পথ ধরে এগিয়ে যাওয়া ও ফিরে আসাটাও দরকার। তাই একজন চেনা পথের লোক নিয়ে যাওয়াটাও আমাদের বেটার মনে হয়েছিল। আর এই গাইডের খরচ প্রায় ১,৫০০ থেকে ৩,৫০০ টাকা হতে পারে। দরাদরি অবশ্যই করবেন। আমরা ১,৫০০ দিয়েছিলাম। এর মধ্যে বলে রাখি যে ১,০০০ টাকা ওখানকার ইউনিয়ন নিয়ে বাকি ৫০০ টাকা ওই গাইডকে দেওয়া হয়েছিল। এছাড়াও যদি বরফের রাস্তা ক্লিয়ার থাকে তাহলে ওই ইউনিয়নের লোকেরা আপনাদের বালথাল, জিরো পয়েন্ট, থাজিওয়াস গ্লেশিয়ার এরকম কিছু জায়গায় ট্যুর করাবে গাড়ি করে এমন প্রস্তাব দেবে। আর তার জন্য প্রায় ১২ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত চেয়ে বসতে পারে। তো এক্ষেত্রেও নজর রাখতে হবে। সোনমার্গের সুন্দরতা মনোমুগ্ধ করার সাথে সাথে আমাদের মতো সাধারণ মানুষেরা টাকার অঙ্কেও হতবাক হয়ে যেতে পারি। এই সূত্রেই বলে রাখি, বন্ধুরা আপনারা যারা এই সিরিজের আগের এপিসোডগুলি দেখতে চান তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সহজেই ওই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন। যতটা উপরের দিকে যাচ্ছিলাম ততটাই বাতাসের বেগ বাড়ছিল। এতটা হাওয়া আমরা গুলমার্গের আফারবাদ পিকেও পাইনি। মনে হচ্ছিল যেন হাওয়া উড়িয়ে নিয়ে যাবে। এই গাইড ভাইটি বলল যে এখানেই নাকি বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। তো সেটাই শুনে একটু জায়গাটির ভিডিও তুলে নিলাম। এরকমভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আরও ওপরে ও কিছুটা ভিতরের দিকে। থাজিওয়াস গ্লেশিয়ার যতটা কাছের থেকে দেখা যায়। কোনো কোনো জায়গা বেশ স্টিপই ছিল। বরফে চলতে চলতে সেটা পুরো বুঝতে পারছিলাম। মাঝে মাঝে গাইডকেও ফলো করতে হচ্ছিল। কারণ কিছু কিছু টেকনিক রয়েছে ওই বরফের মধ্যে দিয়ে চলার, যা আমরা অবজার্ভ করে চললে অনেকটাই সুবিধাও হচ্ছিল আর পরিশ্রমও কম হচ্ছিল। অবশেষে ওইখানে সাদা ধুধু বরফের মাঝে আমি পেয়ে গেছিলাম একটা ভোজপত্তর গাছ, যা মানালিতেও পেয়েছিলাম গুলাবা যাওয়ার পথে। কিন্তু এখানকার গাছের শুকনো ছালটি জোগাড় করতে পেরেছি। ওই গাইড ছেলেটি আমাকে ওটা জোগাড় করতে সাহায্য করে দিয়েছে। স্মৃতি করে নিয়ে যাব বাড়িতে, আর তার সংরক্ষণও করে রাখবো। এই ধরনের কালেকশনের শখ একটু আছে আমার আর কি। এটি বেসিক্যালি বার্চ জাতীয় গাছ। বলা হয় যে পুরাতনকালে পুঁথিপত্রাদি এই গাছের ছালে ও পাতায় লেখা হতো। এছাড়া জ্বালানি হিসেবেও বর্তমানে সেটা ব্যবহার করা হয়। हाँ 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 না না এই बहुत है না এটা ব্যাগের মধ্যে ঢোকাতে হবে হ্যাঁ भोज पत्थर इसी भोज पत्थर के लिए हम लोग 1 साल से वेट कर रहे थे
तो मिल गया। बहुत कम है। এভাবেই অনেকটা দূর চলে গেছি। গ্লেশিয়ারগুলো যা সারা বছরেও গলে না, কিছুটা জুম করে দেখার সুযোগ করে নিলাম। সময়ও ফুরিয়ে আসছিল, এবার ফেরার পালা। একটু সোনমার্গের পাশাপাশি এরিয়াগুলোও এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, তো উল্টো পথে ফিরতে শুরু করলাম। ফিরতে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে পথে বরফগুলো শক্ত পথ গড়ে দিচ্ছিল আর আমরা ইজিলি সকালে এগোতে পারছিলাম, ওই পথেরই এখন বরফ আরও নরম হয়ে গেছে আর পা ঢুকে যাচ্ছে অনেকটা। এগোনোর ভিটে মাটি নরম হয়ে গেছে। তাহলে সূর্য চড়ার সাথে সাথে তাপের কারণে ওই বরফ সফটার হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, ট্রেক করে যদি চড়তে চান পাহাড়ে আপনারা, তবে সকালে সত্বরই আসার চেষ্টা করবেন। মার্চের গরমেই এই দশা আমরা অনুভব করেছি। যাবার পথে যা না হাওয়ার প্রাদুর্ভাব বোধ করেছি, ফেরার পথে তেমনি ব্যালেন্সলেস হয়ে পড়ে যাওয়ার একটা রিস্ক আমাকে ভাবিয়েছে। তবুও সামলে বুঝে বিনা কোনো ব্লান্ডার ছাড়াই সুন্দরভাবে নামতে পেরেছি। অবশেষে অনেক পরিশ্রম করেছি, এবার একটু বসে সেখানকার কাওয়া চা একটু খেয়ে নিলাম। আগেও বলেছি, যত উপরে যাবেন দাম বাড়বে, কিন্তু তার মধ্যে যে স্পাইসেস দেয় তার পরিমাণও কমবে। আমরা তো তাই বুঝলাম টেস্ট করে। অবশেষে নিচে নেমে এসে গাইডকে টাকা পেমেন্ট করে এগিয়ে চললাম সামনের রোডের দিকে। ইন্দাস নদীর প্রবাহ দেখে, মানে সিন্ধু নদীর প্রবাহ দেখে আরও মনটা শান্তি করে নিলাম। এবার ফেরার পালা। গাম্বুটটাও ফেরত দিয়ে যেই পথে এসেছিলাম সে পথ দিয়েই আবার এগিয়ে যেতে শুরু করলাম শ্রীনগরে হোটেলের দিকে। বন্ধুরা, এই ছিল আমাদের কাশ্মীরের সোনমার্গে কাটানো একটি দিনের যাত্রাপথ। যা যতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি যাত্রাপথের খরচ খরচা ও বিভিন্ন ইনফরমেশন আমি আমার সাধ্য অনুসারে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তবে এটাই শেষ নয়। পরবর্তী একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব, যা হবে এই সিরিজের একটা মাস্টারপিস। অ্যাটলিস্ট আমার কাছে তো বটেই। আপনাদের কতটা ভালো লাগবে জানি না, তো ততক্ষণের জন্য আমার সাথে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের জন্য এতটাই। আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম। পরের দিন অন্তিম একটা এই সিরিজের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।